বিএনপি ক্ষমতায় গেলে ভাষণ থেকে বস্তিবাসীর পুনর্বাসনের প্রতিশ্রুতি তারেক রহমানের। দেশ পুনর্গঠনে গণতন্ত্র প্রতিষ্ঠার আহ্বান। নিজ আসনের জনসভায় ভোট চাইলেন ধানের শীষে। উত্তরবঙ্গে জনসভা দিয়ে প্রচারণার মাঠে 10 দলীয় ঐক্য। কেউ ভোট ডাকাতির চেষ্টা করলে রুখে দেয়ার হুঁশিয়ারি জামায়াত আমিরের। জয় পেলে সবাইকে নিয়ে সরকার গঠনের প্রতিশ্রুতি। নির্বাচনী প্রচারের প্রথম দিন থেকেই আচরণবিধি লঙ্ঘন করছে একটি দল, অভিযোগ এনসিপির। নির্বাচন কমিশন ও মিডিয়ার নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন। পরিশ্রমের সঙ্গে আছি আমি আমিরুল ইসলাম আলিফ। যতবারই ক্ষমতায় এসেছে দেশের উন্নয়ন করেছে মন্তব্য করে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, স্বৈরাচারের পতনের পর মানুষ এখন ভালো পরিবর্তন চায়। মানুষের সমস্যা সমাধানে প্রয়োজন নির্বাচিত সরকার। রাজধানীতে প্রথম প্রচারণায় শুক্রবার সন্ধ্যায় ভাষণ থেকে জনসভায় যোগ দিয়ে কথা বলেন তারেক রহমান। এ সময় দেশ গড়তে সবাইকে শপথ নেয়ার আহ্বান জানান বিএনপি চেয়ারম্যান। আনুষ্ঠানিক প্রচারণার দ্বিতীয় দিন রাজধানীতে নিজ সংসদীয় আসন ঢাকা 17 জনতার মাঝে তারেক রহমান। প্রথম দিনে সিলেট বিভাগের ম্যারাথন সমাবেশ শেষে শুক্রবার সন্ধ্যায় ভাষানটেকের বিআরবি মাঠে জনসভায় যোগ দেন স্ত্রী ডাক্তার জুবাইদা রহমানকে সঙ্গে নিয়ে। এ সময় জনতার উষ্ণ অভ্যর্থনায় সিক্ত হন বিএনপি চেয়ারম্যান। নির্ধারিত মাঠ পেরিয়ে মূল সড়ক পুরোটাই পূর্ণ হয়ে যায় বিকেল পেরোতেই। ধানের শীষের স্লোগানে প্রকম্পিত হয় গোটা এলাকা। লাল সবুজের পতাকা আর ধানের তোড়া হাতে জনসভায় যোগ দেন নানা শ্রেণী পেশার মানুষ। সমগ্র বাংলাদেশের মানুষ একটি পরিবর্তন চায়। সন্ধ্যা 7টায় বক্তব্য দিতে উঠেই মঞ্চে ডেকে নেন ভ্যান চালক, গৃহিণী, শিক্ষার্থী সহ 5 জন সাধারণ ভোটারকে। জানতে চান এলাকার সমস্যা ও সংকটের কথা। এ সময় ভোটাররা দাবি জানান বস্তিবাসী এবং নিম্ন আয়ের মানুষদের পুনর্বাসন এবং এলাকার আধুনিকায়নের। আমাদের মেয়েদের জন্য কোনো কর্মসংস্থানের কোনো ব্যবস্থা নেই এখানে। আমরা বস্তিবাসী, আমাদের কিছুই নেই। আমরা চাই যে আমাদের একটা পুনর্বাসন হোক। বিএনপি ক্ষমতায় এলে ভাষানটেকের বস্তিবাসীদের পুনর্বাসনের প্রতিশ্রুতি দেন তারেক রহমান। এ সময় ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, বেকারদের জন্য কর্মসংস্থান তৈরি করতে সারা দেশে ধানের শীষে ভোট চান বিএনপি চেয়ারম্যান। ধানের শীষ সরকার গঠনে সক্ষম হলে এই এলাকাবাসীর পক্ষ থেকে যেই সমস্যার কথা বলে গেছে পুনর্বাসন সহ, ইনশাআল্লাহ আমরা সেই সমস্যার সমাধান করব এই এলাকার মানুষের জন্য। বাংলাদেশের লক্ষ লক্ষ যে তরুণ সমাজের সদস্য আছে, নারী হোক পুরুষ হোক, তাদেরকে বিভিন্ন রকম ট্রেনিং দিব। এই যে এরকম একটি ফ্যামিলি কার্ড বাংলাদেশের প্রত্যেক মা বোনদের কাছে, মাদের কাছে আমরা পৌঁছে দিতে চাই। আপনাদের যে সকল আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সারা দেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছে, আগামী 12 তারিখে যেন তারা ধানের শীষকে নির্বাচিত করে তাদের স্ব এলাকায়, স্ব নির্বাচন এলাকায়। কি ভাই বোনেরা, আপনাদের এলাকার সন্তান হিসেবে কি আমি এটা দাবি করতে পারি আপনাদের কাছে? ইনশাআল্লাহ। ধানের শীষ যতবার নির্বাচিত হয়েছে ততবারই দেশের উন্নয়ন হয়েছে উল্লেখ করে তারেক রহমান বলেন, মানুষের সমস্যা সমাধানে নির্বাচিত সরকার প্রয়োজন। বলেন, স্বৈরাচারের পতন হয়েছে, এখন দেশ গড়তে হবে। দেশকে পুনর্নির্মাণ করতে গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে। সবাইকে দেশ গড়ার শপথ নেওয়ার আহ্বান জানান তারেক রহমান। একমাত্র ধানের শীষকে যতবার নির্বাচিত করেছে এই দেশের মানুষ, ততবারই এই দেশের উন্নয়ন হয়েছে, দেশের মানুষের ভাগ্যের একটু হলেও পরিবর্তন হয়েছে। গণতান্ত্রিক ভাবে আপনারা যদি আপনাদের প্রতিনিধিকে নির্বাচিত করতে পারেন, তাহলেই কিন্তু আপনি একমাত্র আপনার এলাকার সমস্যা, আপনার সমস্যা আপনি তার কাছে নিয়ে যেতে পারবেন। দেশের প্রত্যেকটি সেক্টর বিগত 15-16 বছরের ধ্বংস হয়েছিল। এই ধ্বংস হওয়ার ফলে আজকে দেশ অনেক পিছিয়ে গিয়েছে। আমাদেরকে এগুলোকে পুনর্নির্মাণ করতে হবে। জনসভায় বক্তব্য দেন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের কেন্দ্রীয় এবং স্থানীয় নেতাকর্মীরাও। সকলে ধানের শীষে ভোট দিয়ে আমাদের প্রিয় নেতা বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানকে জয়যুক্ত করবেন ইনশাআল্লাহ। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। কাল চট্টগ্রাম যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। উৎসাহ উদ্দীপনা নেতাকর্মীদের মাঝে। নগর জুড়ে সাজ রব। নেতাকর্মীরা বলছেন, প্রিয় নেতার আগমনে জনসমুদ্রে পরিণত হবে পোলো গ্রাউন্ড মাঠ। নগরের উন্নয়নে নানা পরিকল্পনা আসতে পারে জনসমাবেশ থেকে। অনেক বিশ্বাসের ক্যামেরায় শফিকুল আলমের প্রতিবেদন।
দীর্ঘ 2 যুগ পর চট্টগ্রামের মাটিতে পা রাখবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তার আগমনে বন্দর নগরী জুড়ে সাজ রব, শুভেচ্ছা ব্যানার আর ফেস্টুনে ছেয়ে গেছে সড়ক থেকে অলিগলি। জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত চট্টগ্রামকে ভালোবেসে যে কোনো দুর্যোগময় মুহূর্তে ছুটে আসতেন আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া। সর্বশেষ 2012 সালে ঐতিহাসিক পলোগ্রাউন্ড মাঠে আসেন দেশনেত্রী। মায়ের সেই পছন্দের মাঠে এবার আসছেন ছেলে তারেক রহমান। শেষ মুহূর্তে প্রস্তুত মঞ্চসহ পুরো মাঠ, উৎসবের আমেজ নেতাকর্মীদের মাঝে। ঐতিহাসিক কর্মসূচি বাস্তবায়নের ক্ষেত্রে এবং বিএনপিকে মাইল ফলক করার ক্ষেত্রে এই পলোগ্রাউন্ড ময়দান বারবার একটি প্রত্যয় জাগিয়েছে। মানুষের মধ্যে যে উৎসাহ, প্রতিটি জায়গার মধ্যে দলমঞ্চ মিশে মানুষ আসার জন্য প্রস্তুত রয়েছে। ইনশাআল্লাহ এই পলোগ্রাউন্ড ময়দান আরেকটি নতুন ইতিহাসের সৃষ্টি করবে। দলীয় পর্যায়ে ব্যক্তিগত বাড়িঘরে আলোকসজ্জা হচ্ছে তারেক রহমানকে বরণ করার জন্য, এটা একটা বিশাল ব্যাপার। নিশ্চয়ই ওনার কোনো মেসেজ আছে এই চট্টগ্রামকে আগামী দিনে কিভাবে তিনি বাণিজ্যিক রাজধানীকে গড়ে তুলবেন, সাজাবেন এবং প্রকৃত বাণিজ্যিক রাজধানী হিসেবে এখানে প্রতিষ্ঠিত করবেন। শিক্ষা, যোগাযোগ অবকাঠামো, বন্দর, ব্যবসা বাণিজ্য সহ চট্টগ্রামের সবখানে ছড়িয়ে আছে বেগম খালেদা জিয়ার নানা কীর্তি। নেতাকর্মীরা বলছেন তারেক রহমানের প্ল্যানের অংশ হিসাবে বাণিজ্যিক রাজধানী ও নগর সরকার সহ আসতে পারে নানা পরিকল্পনার ঘোষণা। চট্টগ্রাম শহরে আমরা পট মাইকিং থেকে শুরু করে মোবাইল মাইকিং থেকে শুরু করে আমরা গতকাল থেকে শুরু করে দিয়েছি এবং বিভিন্ন জায়গায় আমরা বোয়ালখালীতে কালকে প্রতিটি জায়গায় আমি এই 25 তারিখের ব্যাপারে মানুষকে আহ্বান জানাচ্ছি জয়েন করার জন্য। আমরা আশা করি অতীতের সকল রেকর্ড ভঙ্গ করে এই 25 তারিখ জনসমুদ্র রূপান্তরিত হবে। পরিকল্পনাবিহীন উন্নয়ন আসলে বাংলাদেশের জন্য কোনো ধরনের সুন্দর কিছু বয়ে আনতে পারে না। তো আমরা এটাই চিন্তা করছি, তারেক রহমান যে প্ল্যানগুলো করছে, অবশ্যই আমরা মনে করছি এই প্ল্যানগুলো যদি ঠিকমতো এক্সিকিউট করা যায় তাহলে চট্টগ্রাম এগিয়ে যাবে এবং চট্টগ্রাম বাঁচলেই বাংলাদেশ বাঁচবে। যে স্লোগান আমরা দিই ইনশাল্লাহ সেটা আমরা এস্টাবলিশ করতে পারবো। 21 বছর আগে 2005 সালের মে মাসে চট্টগ্রামে এসেছিলেন তারেক রহমান। বিএনপির ঘাঁটি ও বেগম খালেদা জিয়ার স্মৃতি বিজড়িত ঐতিহাসিক চট্টগ্রামের এই পলোগ্রাউন্ড মাঠ, এই মাঠ থেকে বিএনপির নতুন চেয়ারম্যান তারেক রহমান কি বার্তা দিবেন সেটির অপেক্ষায় পুরো চট্টগ্রামবাসী। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। পঞ্চগড়ে জনসভার মধ্য দিয়ে শুরু হয় 10 দলীয় ঐক্যের নির্বাচনী প্রচারণা। এতে অংশ নিয়ে জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান ভোট ডাকাতির চেষ্টা করলে রুখে দেওয়ার আহ্বান জানান। বলেন, দেশবাসীকে ফেলে চরম দুঃসময়েও কোথাও পালায়নি জামায়াত, ভবিষ্যতেও পালাবে না। ক্ষমতায় গেলে উত্তরাঞ্চলকে কৃষিভিত্তিক শিল্পের রাজধানী গড়ে তোলা হবে। 64 জেলায় মেডিকেল কলেজ নির্মাণেরও প্রতিশ্রুতি দেন জামায়াত আমির। সমঝোতার ভোটে জয় হলে 3 শর্তে সবাইকে নিয়ে জাতীয় সরকার গঠনের প্রতিশ্রুতিও দেন তিনি। স্লোগানে মুখর পঞ্চগড় চিনিকল মাঠ। 10 দলীয় ঐক্যের জনসভায় যোগ দিতে ভোর থেকেই আগমন ঘটে জেলার নানা প্রান্তের মানুষের। উত্তরাঞ্চল থেকে শুরু হলো জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমানের দেশব্যাপী নির্বাচনী প্রচারণা। বেলা 12টার দিকে মঞ্চে আসেন জামায়াত আমির। বক্তব্যে বলেন, নির্বাচনে জিতলে উত্তরাঞ্চলকে কৃষিভিত্তিক শিল্পের রাজধানী বানাবে 10 দলীয় নির্বাচনী ঐক্য। ভাই, আমাদের কাছে কোনো কার্ড নাই, আপনারা সবাই ভাই বোনেরা আমাদের কার্ড। আগামীতে বেকার এবং দায় মুক্ত একটা বাংলাদেশ আমরা করতে চাই। জামায়াত আমির বলেন, দেশবাসীকে ফেলে চরম দুঃসময়েও আমরা কোথাও পালাইনি, ভবিষ্যতেও পালাবো না। ভোট ডাকাতির চেষ্টা হলে রুখে দেওয়ার আহ্বান জানান তিনি। আপনার ভোট কেউ যদি ডাকাতি করে নিতে আসে তাহলে কি করবেন? রুখে দিতে হবে। যুবকরা পরে দিনাজপুরে ও ঠাকুরগাঁওয়ে পৃথক সমাবেশ থেকে নিজেদের কর্মপরিকল্পনা তুলে ধরেন জামায়াত আমির। জানান, 10 দলীয় ঐক্য জয়লাভ করলে 3 শর্তে সবাইকে নিয়ে সরকার গঠন করবে তারা। 3টা শর্ত শুধু মেনে নিতে হবে। কোনো দুর্নীতি নিজে করবেন না এবং কোনো দুর্নীতিবাজকে বগলের নিচে আশ্রয় দেবেন না। বিচার বিভাগ হবে সম্পূর্ণ স্বাধীন। 54 বছরের বস্তা পচা রাজনীতি যেটা দুঃশাসন আর দুর্নীতিতে দেশকে ডুবাইয়ে ফেলেছে, সকল বৈষম্যের আমরা কবর রচনা করতে চাই।
রাতে রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে নির্বাচনী জনসভায় অংশ নেন জামায়াত আমির। বলেন, গত 17 বছর সবচেয়ে মজলুম হলেও গত 1.5 বছর কারো ওপর জুলুম করেনি জামায়াত। যারা বিগত সময়ে মজলুম হলেও এখন জুলুমকারী হয়েছে, তাদের জন্য লাল কার্ড নিয়ে অপেক্ষা করছে জনগণ। রঙিন স্বপ্ন দেখিয়ে মজার মজার কথা বলে আপনাদেরকে একেবারে দেখবেন যে চৌথাই আসমানে পাঠিয়ে দিচ্ছে। এরা ধোঁকাবাজ, চিনে রাখবেন। এদেরকে ইয়েস বলবেন না, এদেরকে কি বলবেন? এদেরকে বলবেন তোমাদের জন্য লাল কার্ড। উত্তরাঞ্চলের 4 জেলায় 4 জনসমাবেশের মাধ্যমে ঢাকার বাইরের নির্বাচনী প্রচারণা শুরু করলেন বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। উত্তরাঞ্চলের মানুষদের দিলেন নানা প্রতিশ্রুতি এবং জানালেন নির্বাচনে জয়ী হলে কি করবেন উত্তরাঞ্চলের মানুষের জন্য। রংপুর থেকে শফিক মুন্সি, সময় সংবাদ। প্রবাসীদের জন্য পোস্টাল ব্যালটে ভোটাধিকার প্রয়োগের সময় আরও 1 সপ্তাহ বাড়ানোর দাবি জানিয়েছে জামায়াতে ইসলামী। শুক্রবার সন্ধ্যায় মগবাজারে সংবাদ সম্মেলনে এ দাবি জানান দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের। তিনি বলেন, এবারই প্রথম প্রবাসীরা পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটাধিকার প্রয়োগের সুযোগ পেয়েছেন, কিন্তু ভোট প্রদানের শেষ সময় 25 জানুয়ারি নির্ধারণ করা হয়েছে, যা যথেষ্ট নয়। এছাড়া অনেকের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তুলে তিনি বলেন, লেভেল প্লেইং ফিল্ড ধরে রাখতে ইসিকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। আমাদের প্রবাসীরা দীর্ঘদিন থেকে উন্মুখ হয়ে বসে আছেন, তারা ভোটাধিকার প্রয়োগ করবেন, কিন্তু এই পরিস্থিতিতে অনেকের ব্যালট পেপার পৌঁছেনি, পোস্টাল ব্যালটটা পৌঁছেনি, আর যাদের হাতে পৌঁছেছে তাদের দেওয়ার জন্য অত্যন্ত কম সময় তারা পাচ্ছেন। 1 সপ্তাহ সময় কমপক্ষে বাড়ালে আমাদের প্রবাসী ভাই বোনেরা তাদের ভোটাধিকার প্রয়োগের ক্ষেত্রে তারা কার্যকর পদক্ষেপগুলো নিতে পারবে। যারা বিশ্বস্ত বন্ধুর সঙ্গে ধোঁকাবাজি করতে পারে, দেশের মানুষ তাদের কাছে নিরাপদ নয় বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলনের আমির সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। শুক্রবার বিকেলে রাজধানীর যাত্রাবাড়ির কাজলার পাড়ে নির্বাচনী সমাবেশে যোগ দিয়ে এ মন্তব্য করেন তিনি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে প্রচারণা চালাচ্ছে দলগুলো। শুক্রবার বিকেলে রাজধানীর যাত্রাবাড়ির কাজলার পাড়ের সমাবেশের আয়োজন করে ইসলামী আন্দোলন বাংলাদেশ। সন্ধ্যায় সমাবেশে যোগ দেন দলের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। সংক্ষিপ্ত বক্তব্যে গত 17 বছরে আওয়ামী লীগের শাসনের সমালোচনা করেন তিনি। হাজার হাজার মায়ের কোল সন্তান হারা হতে আমরা এদের পরিচালনায় দেখেছি। আমাদের দেশের টাকাগুলো বিদেশে পাচার করে বেগম পাড়া তৈরি করতে, বিদেশের তাবেদারি গোলামির জিঞ্জির আমাদের বাংলাদেশের মানুষের হাত পাত পরাতে। এক শ্রেণীর ক্ষমতালোভীরা ক্ষমতায় যাওয়ার রঙিন স্বপ্ন দেখছে উল্লেখ করে তিনি বলেন, ধোঁকাবাজদের কাছে দেশের মানুষ নিরাপদ নয়। এক শ্রেণীর ক্ষমতালোভী, ওরা ক্ষমতায় যাওয়ার রঙিন স্বপ্ন দেখেছে, আমাদের বাংলাদেশের মানুষকে আবার ধোঁকা দেওয়ার বিভিন্ন নীল নকশা তৈরি করেছে। যারা বিশ্বস্ত বন্ধুদের সাথে, যারা এক পথে চলার সাথীদের সঙ্গে ধোঁকাবাজি করতে পারে, প্রতারণা করতে পারে, এরা বাংলাদেশের মানুষ, এদের কাছে নিরাপদ নয়। এ সময় ঢাকা 5 আসনের প্রার্থী হাজী মোহাম্মদ ইব্রাহিমের পক্ষে ভোট চান সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। সাইফুল রুদ্র, সময় সংবাদ, ঢাকা। একটি দলের বিরুদ্ধে নির্বাচনী প্রচারে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তুলেছে এনসিপি। নির্বাচন কমিশন ও মিডিয়ার ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছে দলটি। রাজধানীর বাংলা মোটরে সংবাদ সম্মেলনে এনসিপি নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এসব প্রশ্ন তোলেন। বাংলা মোটর কার্যালয়ে শুক্রবার রাতে সংবাদ সম্মেলনে আসেন এনসিপি নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। এতে একটি বড় দলের বিরুদ্ধে নির্বাচনী প্রচারে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তোলেন তিনি। নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তোলেন আসিফ মাহমুদ। প্রশাসন, নির্বাচন কমিশন একটা নির্দিষ্ট দলকে সুযোগ সুবিধা করে দিচ্ছে। একটা নির্দিষ্ট দলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে গেলে আইন অনুযায়ী সরকারি অফিসারদেরকে পরিবর্তন করে দিচ্ছে। নির্বাচনকে অবাধ ও সুষ্ঠু করতে কেন্দ্রগুলোতে সেনাবাহিনীর ম্যাজিস্ট্রি ক্ষমতা প্রদান এবং সব ভোট কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপনের দাবি জানিয়েছেন আসিফ মাহমুদ। এছাড়া প্রশাসন ও সংবাদ মাধ্যমের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। যেহেতু সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি পাওয়ার আছে, তাদের নির্বাচনী কেন্দ্রে অ্যাক্সেস করার ক্ষেত্রে কোনো ধরনের সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের কলের প্রয়োজন হওয়া উচিত না। আমরা সরকারকে এবং নির্বাচন কমিশনকে এই যে বিধি দ্বারা করেছেন এটা পুনর্বিবেচনা করে এটা পুনরায় পরিবর্তন করার দাবি জানাচ্ছি।
আমরা আহ্বান জানাবো বাংলাদেশের যারা মিডিয়ার মালিকরা আছেন এবং যারা রিপোর্টাররা আছেন সকলকে, যে এই নির্বাচনের মতো গুরুত্বপূর্ণ সময়ে রাষ্ট্রের একটা গুরুত্বপূর্ণ স্তম্ভ হিসেবে আপনারা নিরপেক্ষ ভূমিকা পালন করবেন এবং কাভারেজ দেওয়ার ক্ষেত্রে সকল দলকে সমান সুযোগ দেওয়া হবে, এটা আমরা প্রত্যাশা করব। সংবাদ সম্মেলনে জানানো হয় 25 জানুয়ারি থেকে 6 ফেব্রুয়ারি পর্যন্ত নির্বাচনী প্রচারের পাশাপাশি বিভাগীয় ও জেলা শহরে গণভোটের প্রচার চালাবে এনসিপি। সচেতনতার জন্য 270টি আসনে গণভোটের প্রার্থী তালিকাও ঘোষণা করে দলটি। আদুল ইসলাম শুভ, সময় সংবাদ, ঢাকা। ছুটির দিনে রাজধানীতে জমজমাট নির্বাচনী প্রচারণা। শহরের অলিগলি ঘুরে জনগণের সমস্যার কথা শুনছেন প্রার্থীরা। প্রতিশ্রুতিও দিচ্ছেন ঘরে ঘরে নাগরিক সুবিধা পৌঁছে দেয়ার। প্রার্থীরা বলছেন এবারের ভোট হবে দুর্নীতি, চাঁদাবাজ ও সন্ত্রাসের বিরুদ্ধে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার দ্বিতীয় দিনে মুহুর্মুহু স্লোগানে ভোটের উত্তাপ ছড়িয়ে পড়ে নগরীর সড়ক, মহাসড়ক, অলিগলিতে। ছুটির দিনের সকাল থেকেই প্রচারণায় ব্যস্ত সময় কাটান বিএনপি, জামায়াত, এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা। প্রচারণাকে ঘিরে নগরবাসীর উচ্ছ্বাস এবং স্বতঃস্ফূর্ত অংশগ্রহণও ছিল চোখে পড়ার মতো। ভোটাররা বলেন 17 বছর পর নিজেদের ভোটাধিকার প্রয়োগ করে যোগ্য জনপ্রতিনিধির হাতে দিতে চান উন্নয়নের দায়িত্ব। আমাদের মেন চাওয়া হচ্ছে আমরা যেন সুষ্ঠুভাবে এই নগরীতে থাকতে পারি, লুটেরা যাতে দখল করতে না পারে। এদিকে ভোটারদের দাঁড়ে দাঁড়ে ঘুরে সমস্যার কথা শুনে সেই অনুযায়ী কাজ করার প্রতিশ্রুতি দিচ্ছেন বিএনপি প্রার্থীরা। বলছেন জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করবেন তারা। আমরা যদি ইনশাল্লাহ সরকার গঠন করতে পারি, আমার এই এলাকার সাধারণ মানুষের জন্য আমি সকল সমস্যার সমাধান অবশ্যই করব। যানজট সহ নানাবিধ সমস্যায় জর্জরিত আমাদের এই পুরান ঢাকার অঞ্চলটি, সেই সমস্যাগুলো যেমন আমরা সমাধান করার প্রতিশ্রুতি দিচ্ছি। সন্ত্রাস, মাদক, চাঁদাবাজি বেড়ে গেছে। পরবর্তী সরকার যদি আমরা আসতে পারি ইনশাল্লাহ, তাহলে আমরা এর ব্যবস্থা করব। নাগরিক সেবাটা এখানে নাই, আমরা নাগরিক সেবা নিশ্চিত করব। এই নির্বাচনের মূল লক্ষ্যই হোক বাংলাদেশকে বদলে দেওয়ার। জামায়াত ও এনসিপির প্রার্থীরাও গণসংযোগ চালান নিজ এলাকায়। 10 দলীয় জোটের গণজোয়ারে আতঙ্কিত হয়ে একটি দল উল্টাপাল্টা বক্তব্য দিচ্ছে বলে অভিযোগ করেন তারা। ফ্যাসিস্টদের সম্পত্তি নতুন করে পাহারা দিচ্ছে, যারা নতুন করে জমি দখল করছে, 12ই ফেব্রুয়ারি তাদেরকে পরাজিত করা হবে। আমরা চাচ্ছি যে একটা নিরাপদ এখানে ঢাকা আর্ট প্রতিষ্ঠা করতে, ইনসাফের একটি সমাজ কায়েম করতে। অতীতে এই জাতীয় সুবিধাবাদী লোকদের জন্য, ঋণ খেলাপিদের জন্য এই দেশের প্রচুর সম্পদ দেশের বাইরে চলে গেছে। রাষ্ট্রের মৌলিক সংস্কারের জুলাই সনদে হ্যাঁ ভোটের পক্ষে যারা ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে যারা অবস্থান নিয়েছে তাদেরকে বিপুল ভোটে জয় করতে মানুষ আশাবাদী। একটা দলের মধ্যে যাদের মধ্যে ক্ষমতায় আসার কনফিডেন্স বিল্ড করেছে, তারা সেই 17 বছরের কার্যক্রমেরই এক ধরনের পুনরাবৃত্তি গত 1.5 বছরে করেছে। আগামী 10 ফেব্রুয়ারি পর্যন্ত ভোটারের দাঁড়ে দাঁড়িয়ে নিজেদের অবস্থান তুলে ধরার সুযোগ পাবেন প্রার্থীরা। মাইমুনা হায়দার চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। এদিকে রাজধানীর বাইরেও নির্বাচনী প্রচারণায় অলিগলি চষে বেড়াচ্ছেন প্রার্থীরা। জনগণের রায়ে বিএনপি দেশ পরিচালনা করবে বলে আশা প্রকাশ করেন দলটির প্রার্থীরা। আর লেভেল প্লেইং ফিল্ড নেই বলে অভিযোগ 10 দলীয় জোটের প্রার্থীদের। রাজপথ থেকে অলিগলি সবখানেই নির্বাচনী ডামাডোল। গণসংযোগে ব্যস্ত প্রার্থীরা। ছুটির দিনেও চষে বেড়াচ্ছেন ভোটের মাঠ। শুক্রবার বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার দেবীপুরে নির্বাচনী প্রচারণা চালান বিএনপি মহাসচিব ও ঠাকুরগাঁও 1 আসনের বিএনপি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। লিফলেট বিতরণ করে ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন তিনি। বিএনপি ছাড়া দেশকে কেউ এগিয়ে নিতে পারবে না বলে দাবি করেন দলটির মহাসচিব। আমরা ছাড়া কেউ দেশটাকে আগায় নিতে পারবে না। অতীত অভিজ্ঞতা থেকে বলতেছি, আর কেউ নাই এখন। ইনশাআল্লাহ আমরা সবাই আমাদেরকে ভোট দিয়ে সরকার গঠন করার সুযোগ করে দেবেন, আমরা আমাদের উন্নয়নের কাজগুলো করতে সক্ষম হব। চট্টগ্রাম নগরীর 41 নম্বর ওয়ার্ড দক্ষিণ পতেঙ্গা এলাকায় নির্বাচনী গণসংযোগ করেন চট্টগ্রাম 11 আসনের ধানের শীষের প্রার্থী আমির খসরু মাহমুদ চৌধুরী। কক্সবাজারের চকরিয়ায় নির্বাচনী পথসভা করেন বিএনপির হেভিওয়েট প্রার্থী সালাউদ্দিন আহমদ। এ সময় তারা বলেন, দেশে যেন আর ফ্যাসিবাদ ফিরে না আসে সে ব্যবস্থা গড়ে তুলতে হবে। এমন একটি গণতান্ত্রিক ব্যবস্থা চালু রাখতে হবে যে গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে কোনোদিনই কোনো স্বৈরাচারের ফ্যাসিবাদের উৎপত্তি না হয়। লজিস্টিক
লজিস্টিক্যাল সেন্টার করব, খালি বাংলাদেশের জন্য না, বাংলাদেশ, ভারতের উত্তর পূর্ব প্রদেশ, মায়ানমার, উত্তর পূর্ব এশিয়ার এটাকে লজিস্টিক্যাল হাব করব চট্টগ্রামে, পুরো উপকূলীয় অঞ্চলে। এদিন সকালে প্রচারণার দ্বিতীয় দিনে খুলনার ডুমুরিয়ায় নির্বাচনী সমাবেশ করেন জামায়াতের সেক্রেটারি জেনারেল ও খুলনা 5 আসনের হেভিওয়েট প্রার্থী মিয়া গোলাম পরোয়ার। পলিটিক্যাল ব্যাড ইন্টেনশনে যদি আবার আপনারা সেই 71কে ইউজ করেন তাহলে কি হলো? ওই ফ্যাসিবাদদেরকে যে দোষ দেই, সেই ন্যারেটিভ তো আপনাদের কাছেও দেখা যাইতেছে। আপনাদের সাথে থাকলে সঙ্গী, না থাকলে জঙ্গি। প্রচারণায় নামেন কুমিল্লা 4 আসনের 10 দলীয় ঐক্যের প্রার্থী এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। দুর্নীতি ও চাঁদাবাজ মুক্ত রাষ্ট্র গড়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। প্রত্যেকটা খেটে খাওয়া মানুষ জানে, দোকানদার জানে যে হাসনাত আব্দুল্লাহ যদি নির্বাচিত হয় আর যাই হোক জীবনে 10টা টাকার জন্য কোনোদিন আসবে না। বরিশাল সদরের বেলতলা খেয়াঘাট এলাকায় নির্বাচনী প্রচারণার কার্যালয় উদ্বোধন করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম। একটা দলের প্রতি প্রশাসন যেরকম ঝুঁকে যাচ্ছে, একজন প্রোটোকল দিচ্ছে, এতে মনে হয় যেন অনেকেই মনে করে যে প্রশাসন ঝুঁকে যাচ্ছে। এছাড়া সিরাজগঞ্জ 4 আসনে নির্বাচনী প্রচারণা চালান জামায়াতের প্রার্থী মাওলানা রফিকুল ইসলাম খান। ময়মনসিংহ 5 আসনের বিএনপির প্রার্থী জাকির হোসেন বাবলু নির্বাচনী প্রচারণায় নামেন। খাদিজা স্বপ্না, সময় সংবাদ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে পোস্টার নিষিদ্ধ করেছে নির্বাচন কমিশন। নির্বাচনী প্রচারে পোস্টারের জায়গায় গুরুত্ব পাচ্ছে অনলাইন মাধ্যম। ইসির সিদ্ধান্তকে অনেকে স্বাগত জানালেও এতে দেখা দিয়েছে নতুন কিছু চ্যালেঞ্জ। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া তথ্য ও এআই দিয়ে তৈরি বিভ্রান্তিকর ছবি, ভিডিও ছড়ানোর ঝুঁকি নিয়ে উদ্বেগ বাড়ছে প্রার্থী ও ভোটারদের মাঝে। মানিক মোহাম্মদ ওমরের রিপোর্ট। পোস্টার বাংলাদেশের নির্বাচনী সংস্কৃতিতে হয়ে উঠেছিল গুরুত্বপূর্ণ অনুষঙ্গ, কিন্তু নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী এবারের নির্বাচনে পোস্টার নিষিদ্ধ। পোস্টারবিহীন নির্বাচনকে স্বাগত জানিয়েছেন প্রার্থীরাও। পোস্টার না থাকার বিষয়টাকে আমি খুব ভালোভাবে দেখছি। এই পোস্টারগুলোর কারণে আমাদের এনভায়রনমেন্টে একটা নেগেটিভ ইফেক্ট পড়তো। আমরা মানুষের হাতে এই লিফলেটটা গেলেই তো হয়, আর ভোটার স্লিপ হচ্ছে দিতে পারলেই হবে। নির্বাচনী প্রচারে পোস্টারের জায়গায় গুরুত্ব পাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম। এর মধ্যে আবার দেখা দিয়েছে ভুয়া তথ্য কিংবা এআই নির্মিত ছবি, ভিডিও ছড়ানোর ঝুঁকি। আমার নাম একটা অপপ্রচার করেছে, তো অপপ্রচারটা নোংরামি আমরা করতে চাই না। এটাকে যদি আপনি নেগেটিভ ভাবে উপস্থাপন করেন, এটা তো অনাকাঙ্ক্ষিত। বিশেষজ্ঞরা বলছেন এবারের নির্বাচনে ঝুঁকি তৈরি করতে পারে এআই। ডিপফেক ইউজ করে যে ভিডিওগুলো তৈরি হচ্ছে, এটা অনেকটাই কিন্তু কোনো এআই আবার এটাকে ফেক ধরতে 100% পারে না। এই ধরনের বাধাটাকে অতিক্রম করার জন্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে একটা সেল থাকা উচিত। এদিকে নির্বাচন সামনে রেখে ডিজিটাল অঙ্গনে সরব প্রচারণায় নেমেছে দলগুলো। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পোস্টার নিষিদ্ধ হওয়ায় একদিকে রক্ষা পাচ্ছে পরিবেশ, অন্যদিকে যুক্ত হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া তথ্য ছড়িয়ে পড়ার সম্ভাবনাও। তাই অনলাইনে নজরদারি বাড়ানো দরকার নির্বাচন কমিশনের, এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা। মানিক মোহাম্মদ ওমর, সময় সংবাদ, ঢাকা। ভোরের সময় আরও থাকছে। এলিভেটেড এক্সপ্রেসওয়েতে যুক্ত হচ্ছে আরও 4টি র্যাম্প। রাজধানীর যানজট কমার আশা, বাস্তবায়নের আগে কারিগরি ত্রুটি পরীক্ষার তাগিদ। ত্রুটি থাকলে ভোগান্তির শঙ্কা। সংসদ নির্বাচনের মানদণ্ড নির্ধারণ করবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সদ্য নিয়োগপ্রাপ্ত বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন সৌজন্য সাক্ষাৎ করতে এলে এ কথা বলেন তিনি। প্রধান উপদেষ্টা বলেন, অবাধ, সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচন আয়োজনে সরকার সম্পূর্ণ প্রস্তুত। তিনি জানান, ইউরোপীয় ইউনিয়ন বিপুল সংখ্যক নির্বাচন পর্যবেক্ষক পাঠাবে এবং আশা প্রকাশ করেন যে অন্যান্য উন্নয়ন সহযোগীরাও নির্বাচন পর্যবেক্ষণে পর্যবেক্ষক পাঠাবে। জবাবে ব্রেন্ট ক্রিস্টেনসেন বলেন, ফেব্রুয়ারি নির্বাচনে যে দলই বিজয়ী হোক না কেন তাদের সঙ্গে কাজ করতে আগ্রহী যুক্তরাষ্ট্র। সাবেক প্রেমিক আদিয়াত সায়ারকে শায়েস্তা করতে বর্তমান প্রেমিক সৌদি প্রবাসী আরাফাত হোসেনের সঙ্গে করেন পরিকল্পনা। প্রেমিক সৌদি থেকে দেশে ফিরলে কেরানীগঞ্জ থেকে আদিয়াতকে শারীরিক সম্পর্কের প্রলোভনে নেওয়া হয় 300 ফিটে। এরপর সেখান থেকে গাজীপুরের পুবাইলে নিয়ে বাস্তবায়ন করা হয় হত্যার মিশন। আদিয়াতের বাবার অপহরণ মামলার তদন্তে লৌহমর্ষক এই হত্যাকাণ্ডের ঘটনা উন্মোচন করেছে ডিবি। গ্রেফতার করা হয় তাসলিমা, আরাফাত সহ 6 জনকে। মাসুদুর রহমানের রিপোর্ট।
গত বছরের 2 নভেম্বর কেরানীগঞ্জ থেকে নিখোঁজ হয় 17 বছরের কিশোর আদিয়াত। এইচএসসি পাশ করে পিরোজপুর থেকে ফ্রিল্যান্সিং এর কোর্স করতে এসেছিল। থানায় জিডি করেও সুরাহা না পাওয়ায় আদালত হয়ে কদমতলী থানায় অপহরণ মামলা করে পরিবার। অল্প বয়সী ছেলেরা এরকম হয়, নিজে আত্মগোপনও করতে পারে। আমরা তো এই আশায় 2 মাস পর্যন্ত দৌড়াইলাম। তদন্তে নাম আসে নারায়ণগঞ্জের কিশোরী তাসলিমার। পরে তাকে নেওয়া হয় গোয়েন্দা হেফাজতে। আদিয়াতের সঙ্গে প্রেমের সম্পর্ক থাকার কথা জানিয়ে সে সময় সেই সিম ব্যবহার করার কথা জানান কিশোরী তাসলিমা। প্রথমে আদিয়াত নিখোঁজের সঙ্গে নিজে সম্পৃক্ত দাবি না করলেও পরে স্বীকার করে সবই। গোয়েন্দাদের তাসলিমা জানান 1 বছরের সম্পর্ক ছিল আদিয়াতের সঙ্গে, পরে ব্রেকআপ হয় তাদের। গাজীপুরের আরাফাতের সঙ্গে সম্পর্কে জড়ায়। আরাফাত সৌদি আরব চলে গেলে আদিয়াতের নিজের কাছে থাকা আপত্তিকর ছবি পাঠিয়ে উত্ত্যক্ত করে আসছিল বলে দাবি করে তাসলিমা। এরপরেই তাকে হত্যার ছক কষে তারা। আদিয়াতের সাথে আমার যখন সম্পর্ক ছিল তখন ওর লগে আমার ফিজিক্যালি রিলেশন হয়েছিল। তখন আমরা দুজনের অনেকগুলো ছবি ওর ফোনে রাখছিল। আমার ওই ছবিগুলো ডিলিট না করে এলাকার ছেলে মেয়ে ছেলেকে দিছ। পরিকল্পনা অনুযায়ী সৌদি আরব থেকে 2 নভেম্বর দেশে ফিরে আরাফাত। পরদিন শারীরিক সম্পর্কের প্রলোভনে আদিয়াতকে 300 ফিটে ডাকে তাসলিমা। এরপর নিয়ে যায় পুবাইল। আরাফাত তার এলাকার 7 বন্ধু বড় ভাইকে নিয়ে গলায় রশি পেঁচিয়ে হত্যা করে আদিয়াতকে। আদিয়াত এক পর্যায়ে বাঁচা করে যেন ঠিক করে হাত বের করে অটো থেকে সুতা দিয়ে রাকিব ভাই আর আরাফাত গলায় খালি পেঁচাইছে, অটো থেকে করে ওরে ফালাইছে। পরে খোঁজ করা হয় পুবাইল থানায়। জানা যায় 4 নভেম্বর পুবাইল রেল স্টেশনের পাশের কালভার্টের নিচে পানির ভেতর থেকে একটি মরদেহ উদ্ধার করা হয়। রাস্তাতে এইখানে মারছে তা না, দূর থেকে আনছে, গাড়ি দিয়ে আইনা ব্রিজের নিচে রেখে গেছে। পরে অজ্ঞাতদের আসামি করে হয় হত্যা মামলা। বেওয়ারিশ হিসেবে আদিয়াতকে দাফন করা হয় গাজীপুরের কবরস্থানে। টঙ্গীতে অভিযানে যায় গোয়েন্দা পুলিশ। পরে গ্রেফতার করা হয় তাসলিমার সে প্রেমিক আরাফাত সহ 5 জনকে। জিজ্ঞাসাবাদে উন্মোচিত হয় এটি অপহরণ নয়, হত্যা মামলা। ঘটনার পরে যে যার মতো করে চলে যায় এবং তারা যে পূর্ববর্তী যে সকল মোবাইল সিম ব্যবহার করতে এগুলো সব ডিস্ট্রয় করে দেয়। মেয়েটাকে আমরা অ্যারেস্ট করতে সক্ষম হয়েছি এবং তাকে আমরা ব্যাপক জিজ্ঞাসাবাদের পরে সে আমাদের কাছে কনফেস করে যে সে আসলে এই ঘটনাটা আসলে হত্যাকাণ্ড। পরিবারের অভিযোগ আসামিরা বাঁচতে আপত্তিকর ছবি পাঠানোর কাহিনী সাজিয়েছে। আসামিরা বাঁচার জন্য এটা একটা বাহানা, মিথ্যা কথা। এখনো এ মামলায় পলাতক 3 জন। হত্যার অন্য কোনো কারণ আছে কিনা খতিয়ে দেখছে ডিবি। 2 মাসেরও বেশি তদন্ত করে হত্যার রহস্য উদ্ঘাটন হয়েছে ঠিকই, কিন্তু আদিয়াত এখনো অজ্ঞাত হিসেবেই দাফন হয়ে আছে গাজীপুরের একটি কবরস্থানে। পরিবারের এখন অন্যতম প্রধান দাবি আদিয়াতকে এখান থেকে তুলে নিজের গ্রামের বাড়িতে দাফন করতে চায়। এজন্য তারা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছে। মাসুদুর রহমান, সময় সংবাদ, পুবাইল, গাজীপুর। পরের সময় আরও থাকছে সুতা নিয়ে মুখোমুখি টেক্সটাইল ও পোশাক খাত। বন্ড সুবিধা তুলে নেওয়ার সিদ্ধান্ত আত্মঘাতী বলছে বিটিএমইএ। কোনো ক্ষতি হবে না, বাঁচবে দেশীয় শিল্প, দাবি বিটিএমইএর। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের সঙ্গে যুক্ত হচ্ছে আরও 4টি নতুন র্যাম্প। এতে নগরীর যানজট কমবে বলে আশা করছেন প্রকল্প সংশ্লিষ্টরা। তবে যোগাযোগ বিশেষজ্ঞদের মতে প্রকল্প বাস্তবায়নের আগে প্রয়োজন যথাযথ কারিগরি ও ট্রাফিক পরীক্ষা। অন্যথায় পরিকল্পনা ও বাস্তবায়নে সামান্য ত্রুটি হতে পারে বড় ধরনের ভোগান্তির কারণ। অপচয় হতে পারে রাষ্ট্রের অর্থ। আরও জানাচ্ছেন সহকর্মী কামরুল হাসান। ঢাকার যানজট নিরসনে অন্যতম বড় অবকাঠামো প্রকল্প এলিভেটেড এক্সপ্রেসওয়ে। ইতিমধ্যে চালু হওয়া এই এক্সপ্রেসওয়েতে যুক্ত হচ্ছে আরও 4টি নতুন র্যাম্প। প্রস্তাবিত এসব র্যাম্প গুরুত্বপূর্ণ কয়েকটি পয়েন্টকে সরাসরি সংযুক্ত করবে মূল এক্সপ্রেসওয়ের সঙ্গে। সড়ক পরিবহন ও সেতু বিভাগ বলছে পূর্বাঞ্চলের 300 ফিট সড়কে একটি র্যাম্প, মহাখালী বাস টার্মিনালে একটি র্যাম্প, রামপুরা, আফতাবনগর ও খিলগাঁওকে যুক্ত করতে একটি এবং ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের শেষ প্রান্তে মাওয়া এক্সপ্রেসওয়ের সঙ্গে সংযোগ স্থাপনের জন্য আরেকটি র্যাম্প নির্মাণের সম্ভাবনা যাচাই করা হবে। এদিকে নতুন র্যাম্প চালু হলে নগরবাসীর যাতায়াত আরও সহজ হবে বলে মনে করছেন ব্যবহারকারীরা। সব পরীক্ষা নিরীক্ষা শেষে সম্ভাব্যতা যাচাইয়ে উতরে গেলে তবেই চান বাস্তবায়ন। ধারণ ক্ষমতা কতটুকু আছে, আমি যদি 4টা র্যাম্প বাড়াই ধারণ ক্ষমতা নিবে কিনা, সেক্ষেত্রে আপনার যে যারা এই প্রকল্প যারা বাস্তবায়ন করে তাদের অবশ্যই উচিত হবে যে অধিকতর যাচাই বাছাই করে এগুলো সম্পন্ন করা। এত বড় একটা প্রজেক্টের ক্ষেত্রে আমার মনে হয় সব ধরনের ফিজিবিলিটি টেস্ট করে দেন এক্সিকিউশনে যাওয়া উচিত। সরকারের এটা যাচাই বাছাই করে যদি এটা ধারণ ক্ষমতা ঠিক থাকে এবং 4টা র্যাম্প বাড়ালে যদি উপকার হয় জনসাধারণের, তাহলে অবশ্যই সেটা বাড়াবে। এই প্রকল্পটা যদি যাচাই বাছাই করে যদি সম্ভব হয়, যদি আগে
টেস্ট করে দেখো যদি ভালো হয় তা যেন করা হয়। যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন মূল এক্সপ্রেসওয়েতে ধারণ ক্ষমতা যাচাই, র্যাম্প সংযোগ স্থলে গাড়ির গতি নিয়ন্ত্রণ, লেন ব্যবস্থাপনা এবং দুর্ঘটনার ঝুঁকি কমাতে আধুনিক ট্রাফিক ডিজাইন অপরিহার্য। একই সঙ্গে প্রয়োজন জনসচেতনতা ও পর্যাপ্ত সাইনেজ। র্যাম্প যুক্ত করলে সেখানে ট্রাফিক কিন্তু উঠবে, কিন্তু আমার মাথায় রাখতে হবে এক্সপ্রেসওয়ের যে মূল অংশ, সেই মূল অংশের সক্ষমতা আছে কিনা। তো আমি যখন লোকাল ট্রাফিককে উঠতে দেব, তো আমার মূল যে অবকাঠামো আছে তার হজম করার সক্ষমতা আছে কিনা। নতুন করে যে র্যাম্প যুক্ত হওয়া, সেটা করতে গেলে আবার নকশা করতে হবে, তার আগে আমার ফিজিবিলিটি স্টাডি করতে হবে, তারপরে আপনার হচ্ছে ডিটেল ডিজাইন এবং সেই অনুযায়ী কাজটা আমাদের করতে হবে। এই বিষয়গুলি কিন্তু আসলে পুঙ্খানুভাবে চিন্তা করতে হবে। একই সাথে মনে রাখতে হবে যে আমি যেখানেই র্যাম্প যুক্ত করছি নিচের সড়কের সাথে, সেই সড়কের সক্ষমতা আছে কিনা, সেই যে একটা নতুন আমি সংযোগস্থল তৈরি করছি সেখানে আবার নতুন করে যানজট তৈরি হবে কিনা। 46.73 কিলোমিটারের ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে ইতিমধ্যে 31টি র্যাম্প বসানো হয়েছে। এর বাইরে নতুন করে আরও 4টি র্যাম্প বসানোর আগে পরীক্ষার উপরই জোর দিচ্ছেন সংশ্লিষ্টরা। যানজটের রাজধানী ঢাকাকে গতিশীল করতে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে আরও 4টি র্যাম্প বসানোর পরিকল্পনা করছে সড়ক পরিবহন ও সেতু বিভাগ। যদিও প্রকল্পটির এখনও সম্ভাব্যতা যাচাই চলছে। সংশ্লিষ্টরা বলছেন এটি বাস্তবায়ন করা গেলে ঢাকার যানজট অনেকাংশেই কমে আসবে। কামরুল হাসান, সময় সংবাদ। নির্বাচন বানচালের কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। শুক্রবার বিকেলে মানিকগঞ্জের গড়পাড়ার ইমামবাড়ি পরিদর্শন শেষে তিনি আরও বলেন, দেশের বিভিন্ন জায়গায় সমাবেশ হচ্ছে। মানুষের উপস্থিতি প্রমাণ করে 12 ফেব্রুয়ারি দেশে সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে। মানুষ বলবো যে একদম মুখিয়ে আছে এই ইলেকশনটার জন্য। আপনি দেখেন এই যে ভোটের যে ক্যাম্পেইন হওয়ার পরে কি বিশাল বিশাল র্যালি হচ্ছে, সবাই পার্টিসিপেট করছেন। তো এটা কিসের ইন্ডিকেশন? এটাও সবাইকে জানান দিচ্ছে যে বাংলাদেশে একটা খুব সুন্দর ইলেকশন হবে। নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে, প্রার্থীদের কাছে সাধারণ ভোটারদের তৈরি হচ্ছে নানা প্রত্যাশা। পাড়া মহল্লা সহ বিভিন্ন স্থানের চায়ের দোকানে সাধারণ মানুষ মেতে উঠছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আলোচনা সমালোচনায়। প্রার্থীদের প্রতিশ্রুতির ফুলঝুরি নয়, উন্নয়ন বঞ্চিত নাটোরবাসী চাইছেন নির্বাচিত জনপ্রতিনিধিদের হাত ধরে কাঙ্ক্ষিত উন্নয়ন। চায়ের আড্ডায় ভোটারদের প্রত্যাশার কথা তুলে ধরেছেন সহকর্মী আল মামুন। আগামী 12 ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সাধারণ মানুষের ভাবনা এবং তাদের চিন্তা ভাবনা জানতে এসেছি আমরা নাটোর সদর আসন, যেটি নাটোর 2 আসন, নলডাঙ্গা উপজেলার মদনহাট বাজারে রয়েছি। সেই মদনহাট বাজারে একটি চায়ের দোকানে, এই চায়ের দোকানের মানুষ তারা কি ভাবছে, কি পরিস্থিতি, সেটি আমরা জানবো। শিক্ষা, স্বাস্থ্য, এসব উন্নতি যারা করবে তাদেরকে আমরা ভোট দেবো, যে দলই হোক। দক্ষ ব্যক্তি চাই যার দূরদর্শিতার দ্বারা এই শিল্প কারখানা এবং ইন্ডাস্ট্রি উন্নয়ন হবে। বেকার এদের চাকরির মানে যাতে দিতে পারে, মানুষ চাই যাতে রাস্তাঘাট যাতে করে দেয়। ভালো চিকিৎসা নাই, রাজশাহী দৌড়াইতে হয়, হাসপাতাল ডাক্তারখানার ব্যবস্থা করে দেয়। ভালো স্কুল নাই, কলেজ নাই। যেই আসুক ভোটে সেই ব্যক্তি আমারে এটা করে দিলে এই প্রত্যাশা। জয়যুক্ত করব যে আমাদের সকল বিষয় দেখশন করে, যে মানুষটা পুরো নাটোর সদরকে, নাটোর জেলাকে যেন উন্নত একটা নাটোর হিসেবে গড়ে তুলতে পারে। পর্যটন কেন্দ্র, বড় একটা শিল্প কারখানা প্রতিষ্ঠিত হোক। বিশ্ববিদ্যালয় নেই, ভালো মেডিকেল কলেজ নাই। নাটোরকে যে উন্নয়ন করবে গোটা বাংলাদেশের কাছে, এমনকি গোটা বিশ্বের কাছে যেন আমরা পরিচিত হতে পারি, সেরকম একটা প্রার্থী আমরা চাই। সয়াবিনের রাজধানী সয়াল্যান্ড হিসেবে খ্যাত লক্ষ্মীপুর। মেঘনা উপকূল বেষ্টিত এ জেলা নারকেল, সুপারি ও সয়াবিন সহ কৃষিতে সম্ভাবনার আলো জ্বালিয়ে রাখলেও এ জেলায় আজও গড়ে ওঠেনি কাঙ্ক্ষিত শিল্পায়ন। ব্যবসা বাণিজ্যের প্রসারের লক্ষ্যে প্রায় 9 বছর আগে মজু চৌধুরী হাটকে নৌবন্দর হিসেবে ঘোষণা করা হলেও তা আজও বাস্তবায়ন হয়নি। মেঘনার উপকূল ঘিরে পর্যটন শিল্পের অপার সম্ভাবনা থাকা সত্ত্বেও সরকারি নজর না থাকায় তা কাজে লাগানো যায়নি। এদিকে মেঘনার অব্যাহত ভাঙনের কবলে পড়ে রামগতি ও কমলনগর উপজেলার লাখো মানুষের মাঝে তৈরি হয়েছে দীর্ঘদিনের বঞ্চনার গল্প। তবে সচেতন মহল বলছেন, সমন্বিত পরিকল্পনা গ্রহণ করা গেলে লক্ষ্মীপুর আঞ্চলিকভাবে একটি সমৃদ্ধ অর্থনৈতিক কেন্দ্র হিসেবে গড়ে উঠবে। মাজহারুল আনোয়ার টিপু রিপোর্ট।
20 লাখ জন অধ্যুষিত মেঘনা উপকূলীয় জেলা লক্ষ্মীপুর। এ জেলায় প্রায় 65% মানুষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কৃষির উপর নির্ভরশীল। নারিকেল, সুপারি ও সয়াবিন এই জেলার প্রধান অর্থকারী ফসল। দেশের উৎপাদিত সয়াবিনের 75 ভাগই উৎপাদন হয় লক্ষ্মীপুরে। এজন্য সয়াবিনের রাজধানী সয়াল্যান্ড হিসেবে খ্যাতি পায় লক্ষ্মীপুর। এছাড়া শীতকালীন শাকসবজি সহ এই জেলার উৎপাদিত পান এই অঞ্চলের অর্থনীতিকে সচল রাখছে। কিন্তু কৃষিতে প্রাচুর্য থাকা সত্ত্বেও দীর্ঘ সময়ও এখানে গড়ে ওঠেনি কৃষিভিত্তিক কোনো শিল্প কারখানা। এতে পণ্যের ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছেন কৃষক, সৃষ্টি হয়নি কর্মসংস্থানেরও। সয়াবিনকে বাজারজাত করার জন্য এখানে যদি একটা কোল্ড স্টোরেজ করে, যেটা প্রক্রিয়াজাত করার জন্য, তাহলে কৃষকরা ন্যায্য মূল্য পাবে। এদিকে পর্যটন শিল্পের অপার সম্ভাবনা থাকা সত্ত্বেও সরকারি নজর না থাকায় তা এখনো কাজে লাগানো যায়নি। রামগতি পৌর শহরের মেঘনার পাড়, কমলনগরের মতিরহাট, জেলা সদরের মধু চৌধুরীর হাট, দালাল বাজারের জমিদার বাড়ি সহ মেঘনার উপকূল ঘিরে কয়েকটি স্থানে গড়ে উঠতে পারে পর্যটন শিল্প। এতে বৃদ্ধি পাবে সরকারের রাজস্ব। টুরিস্ট স্পটগুলো রয়েছে, এগুলির আধুনিকায়ন করে এবং এগুলিকে ন্যাশনালি লিঙ্কেজ স্থাপন করে আরও উন্নয়ন করবে। সেই প্রার্থীকেই আগামী নির্বাচনে এই এলাকার আজন্ম সংগ্রামী মানুষগুলো পছন্দ করবে এবং ভোট দেবে। এদিকে 2017 সালের 14 মার্চ লক্ষ্মীপুর সদরের মধু চৌধুরী হাটকে নৌবন্দর হিসেবে ঘোষণা করা হলেও তা আজও বাস্তবায়ন হয়নি। এতে হতাশ স্থানীয়রা। তারা বলছেন, নৌবন্দরটি বাস্তবায়ন হলে এই অঞ্চলের ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটবে, গতিশীল হবে অর্থনীতি। 9 বছর আগে আমরাও শুনতেছি নৌবন্দর হবে, কিন্তু এখনো পর্যন্ত এটা বাস্তবায়ন হয় না। আমরা এমন প্রার্থী চাই যে যারা এটাকে নৌবন্দর বাস্তবায়ন করে। এদিকে মেঘনার অব্যাহত ভাঙন কমলনগর ও রামগতি উপজেলার মানুষের জীবনে এনে দিয়েছে অনিশ্চয়তা। ভাঙনের কবলে পড়ে এরই মধ্যে সর্বস্ব হারিয়েছেন এই দুই উপজেলার লাখো মানুষ। চলমান 31 কিলোমিটার নদী তীররক্ষা বাঁধ প্রকল্পের কাজ ধীরগতি হওয়ায় অনিশ্চয়তা কাটছে না বাসিন্দাদের। ভাঙন রোধে পুরো উপকূল তীররক্ষা বাঁধ প্রকল্পের আওতায় আনার দাবি তাদের। যে সরকারের ক্ষমতায় আসুক আমাদের এই দুঃখ কষ্ট বুঝবে, আমাদের নদী ভাঙনের বাঁধ প্রকল্প বাস্তবায়ন করবে। এদিকে শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থায় এখনো অনেকটা অনগ্রসর লক্ষ্মীপুর। জেলাবাসীর চিকিৎসা সেবার একমাত্র ভরসাস্থল 100 শয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতাল। নেই মেডিকেল কলেজ, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও রেল যোগাযোগ ব্যবস্থা। সচেতন মহল বলছে, সমৃদ্ধ লক্ষ্মীপুর গড়তে প্রয়োজন সমন্বিত পরিকল্পনা গ্রহণ। সম্ভাবনাময় খাতগুলো নিয়ে পরিকল্পনা গ্রহণ করা গেলে আঞ্চলিকভাবে একটি সমৃদ্ধ অর্থনৈতিক কেন্দ্র হিসেবে গড়ে উঠবে লক্ষ্মীপুর। কৃষিভিত্তিক কারখানা এখানে স্থাপন করতে হবে। আবার কৃষি যে পণ্যগুলো উৎপাদন হয় সেগুলো লক্ষ্মীপুরের বাইরে বা দেশের ভিতরে অথবা বিদেশে পাঠানোর জন্য যে সরবরাহ চেইন ব্যবস্থা, এটাকে সহজ করতে হবে। তাহলে কৃষকরা আরও বেশি উৎপাদনে মনোযোগ দিবে। যোগাযোগ ব্যবস্থা উন্নত হলে এখানকার পণ্যগুলো বিভিন্ন জেলায় সহজেই বিপণন করতে পারবে। এতে কৃষকরা ন্যায্য মূল্য পাবে। 1440.30 বর্গ কিলোমিটার আয়তন বিশিষ্ট লক্ষ্মীপুর জেলায় 4টি সংসদীয় আসন রয়েছে। 5টি উপজেলা ও 6টি থানা নিয়ে গঠিত এই জেলার মোট ভোটার রয়েছে 16,39,464 জন। কৃষিভিত্তিক শিল্প কারখানা স্থাপন সহ সরকারের ঘোষিত নৌবন্দর বাস্তবায়ন করা গেলে এই অঞ্চলে অর্থনৈতিক গতিশীলতা বাড়বে, সৃষ্টি হবে নতুন নতুন কর্মসংস্থানের। এতে বেকার সমস্যা লাঘবের পাশাপাশি সমৃদ্ধ হবে লক্ষ্মীপুর, এমনটাই মনে করছেন সচেতন মহল। মাঝারুল আনোয়ার টিপু, সময় সংবাদ, লক্ষ্মীপুর। প্রতীক বরাদ্দের পর থেকেই পোস্টাল ব্যালটে ভোট দিচ্ছেন বিভিন্ন দেশে বসবাসরত বাংলাদেশিরা। ভিন দেশ থেকে প্রথমবার ভোট দেওয়ার সুযোগ পেয়ে খুশি মালদ্বীপ প্রবাসীরা। তারা বলছেন, ত্রয়োদশ সংসদ নির্বাচনের মধ্য দিয়ে গণতন্ত্রের নতুন দিগন্ত উন্মোচনে আরও এক ধাপে গিয়েছে বাংলাদেশ। খন্দকার ওমর ফারুকের তথ্য ও ছবিতে বিস্তারিত। আসন্ন সংসদ নির্বাচন ঘিরে দেশে যখন ভোটের প্রচার তুঙ্গে, তখন মালদ্বীপে ভোট উৎসবে মেতেছে প্রবাসী বাংলাদেশিরা। ঐতিহাসিক এই সুযোগকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন অনুষ্ঠানে আনন্দ, প্রত্যাশা ও মতামত প্রকাশ করছেন তারা। গত 21 জানুয়ারি প্রতীক বরাদ্দের পর থেকেই শুরু হয়েছে দেশটিতে বসবাসরত বাংলাদেশিদের মধ্যে ভোট প্রদানের কার্যক্রম। এবার প্রবাসী থেকেও ভোট দিতে পারছেন রেমিট্যান্স যোদ্ধারা, যা গণতন্ত্রের নতুন দিগন্ত উন্মোচনে বাংলাদেশকে আরও এক ধাপ এগিয়ে নিয়েছে বলে দাবি সংশ্লিষ্টদের। খুবই ভালো লাগতেছে যে প্রথমবারের মতো প্রবাস থেকে ভোট দিতে পারলাম। এই যে আনন্দ, অনেক আনন্দ লাগতেছে। বাংলাদেশের একজন সাধারণ নাগরিক হিসেবে খুবই গর্বিত। আমরা প্রবাসী থেকেও আমাদের
পছন্দের প্রার্থীকে আমরা ভোট দিতে পেরেছি। আমরা আমাদের বন্ধু বান্ধব নিয়ে এই মালদ্বীপের সাগর পাড়ে এসে আমরা আমাদের সবাই একসাথে ভোট আমরা প্রয়োগ করেছি। ভোট প্রদান শেষে আগামী 25 জানুয়ারির মধ্যে পোস্টাল ব্যালট নিকটস্থ পোস্ট অফিসে জমা দিয়ে নির্ধারিত সময়ের মধ্যে ব্যালট পাঠাতে প্রবাসী ভোটারদের প্রতি আহ্বান জানিয়েছেন নির্বাচন কমিশন। এতে মালদ্বীপ পোস্ট অফিসে ব্যাপক ভিড় করেন ভোটাররা। তবে আগামীতে আরও সহজেই ভোট দেওয়ার ব্যবস্থা চান প্রবাসীরা। আমাদের প্রবাসীদের জন্য যারা ভালো কাজ করবে, আমাদের সুযোগ সুবিধা নিয়ে সংসদে কথা বলবে, আমরা সেই রকম প্রার্থীদেরই ভোট দিয়ে জয়যুক্ত করব। ইলেকশন কমিশন যে ব্যবস্থাটা করে দিয়েছে, আমি ইলেকশন কমিশন ইন্টারিম গভর্নর ডক্টর মোহাম্মদ ইউনূস সহ সবাইকে আমার অন্তরস্থল থেকে সকল প্রবাসীর পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাই। আগামী দিনে প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিতের পথ আরও সহজ হওয়ার প্রত্যাশা সংশ্লিষ্টদের। শিউলি রোজা, সময় সংবাদ। চলতি মাসের মধ্যে 10 থেকে 30 কাউন্ট সুতা আমদানিতে বন্ড সুবিধা প্রত্যাহারের সিদ্ধান্ত কার্যকর না হলে ফেব্রুয়ারি থেকে বন্ধ থাকবে দেশের সব সুতাকল। এমন ঘোষণা দেয়া বিটিএম এর যুক্তি, বন্ড সুবিধা প্রত্যাহার হলেও ডিউটি ড্রব্যাক থাকায় কোনো ক্ষতি হবে না তৈরি পোশাক শিল্পের। যদিও বিজিএমই এর দাবি, এই সুপারিশ কার্যকর হলে ধ্বংসের মুখে পড়বে পোশাক শিল্প। এ অবস্থায় দেশের সার্বিক অর্থনৈতিক স্বার্থকে সামনে রেখে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার পরামর্শ অর্থনীতিবিদদের। কামরুল হাসান সবুজের রিপোর্ট। আমরা বাধ্য হব আগামী মাসে আমাদের ফ্যাক্টরিগুলো বন্ধ করতে, কারণ আমরা আর পারতেছি না। আমরা কেউই ভালো নাই। আমার 200-250 গার্মেন্টস বন্ধ হয়ে গেছে। বাকিরা আমরাও আইসিইউর মধ্যে আছি, কিন্তু তাই বলে তো আরেকজনকে মাইরে আমি আর বাঁচতে পারবো না। যার যার ব্যবসা তার করতে হবে। এভাবে দেশের সুতাকল ও তৈরি পোশাক শিল্প মালিকদের মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে এনবিআরকে দেয়া বাণিজ্য মন্ত্রণালয়ের একটি চিঠি, যেখানে 10 থেকে 30 কাউন্ট সুতা আমদানিতে বন্ড সুবিধা প্রত্যাহারের সুপারিশ করা হয়েছে। যুক্তি হিসেবে তুলে ধরা হয়েছে কাঁচামালের যোগান দেয়া দেশীয় শিল্পের সুরক্ষা ও রপ্তানিযোগ্য পণ্যে মূল্য সংযোজন বৃদ্ধির বাস্তবতা অব্যাহত রাখতে বলা হয়েছে রপ্তানি পণ্যে শুল্কমুক্ত সুবিধা। এটা সাময়িক শুল্কায়ন হচ্ছে। বিদেশ থেকে যদি কোনো পণ্য আনেন, এই পণ্যটা আপনি ট্যাক্স দিয়ে ছাড়াবেন। যদি আনেন 30 থেকে 10 কাউন্ট, এবং সেই সুতা দিয়ে যদি কোনো গার্মেন্টস তৈরি করেন, আপনার 3 মাস 4 মাস লাগবে। সেই গার্মেন্টসটা এক্সপোর্ট করার পরে যেই পরিমাণ শুল্ক আপনি দিয়েছেন সরকারকে, সেই পরিমাণ শুল্ক কিন্তু আপনি সরকারের কাছ থেকে ফেরত পেয়ে যাবেন। সুতাকল মালিকদের সংগঠন বিটিএমই এর দাবি, সরকারের এই সুপারিশ কার্যকর হলে দেশের তৈরি পোশাক শিল্পের কোনো ক্ষতি হবে না, বরং রপ্তানির বিপরীতে কাঁচামাল আমদানিতে মিলবে স্বচ্ছতা, প্রাণ ফিরে পাবে মরতে বসা দেশের সুতাকল। কটন সুতার ক্ষেত্রে 10 কাউন্ট থেকে 30 কাউন্ট বলেছি, এটা 9 কাউন্ট না কেন, যাতে আমাদের এক্সপোর্টার মিলগুলো যাতে কোনো রকম প্রবলেম ফেস না করে। তবে তৈরি পোশাক রপ্তানিকারকদের শীর্ষ সংগঠন বিজিএমইএ বলছে, এই সুপারিশ সিদ্ধান্ত হয়ে তাদের সামনে এলে বিশ্ববাজারে পিছিয়ে পড়বেন তারা। স্থানীয় সুতাগুলো বেসিক্যালি কোনো বেনিফিট পাবে না। এটা যেটা হবে যে আমরা রপ্তানি অর্ডার হারাবো, অর্ডার যখন আরও কমে যাবে, ওনারা সুতাটা বিক্রি করবে কার কাছে? ওনারা তো সুতা রপ্তানি করে না, ওনাদের সুতা কিন্তু স্থানীয় রপ্তানিকারক যারা তারাই কিন্তু কিনছে। ওনাদের 100% কিন্তু ডিপেন্ড হলো স্থানীয় যে গার্মেন্টস ইন্ডাস্ট্রি তাদের কাছে। তাই বন্ড সুবিধা প্রত্যাহার নয়, বরং প্রণোদনা নিয়ে সরকারকে উদ্যোক্তাদের পাশে দাঁড়ানোর পরামর্শ সংগঠনটির। ওনারা যে শুল্ক দিয়ে যে সলিউশন চাচ্ছে, এটা কিন্তু আসলে স্বল্পমেয়াদেরও সলিউশন না, দীর্ঘমেয়াদের কোনো সলিউশন না। এইটা হলো আত্মঘাতী সলিউশন। সমাধানটা সরকারকে অন্যভাবে করতে হবে। সেটার জন্য আমরা প্রস্তাবনা দিয়েছি বিজিএমইর পক্ষ থেকে, প্রত্যক্ষ অথবা পরোক্ষভাবে প্রণোদনা দিয়ে এই ইন্ডাস্ট্রিগুলোকে বাঁচিয়ে রাখা। দেশের সবচেয়ে বড় রপ্তানি খাতের সংগঠনগুলোর মুখোমুখি এমন অবস্থানের প্রেক্ষিতে চূড়ান্ত সিদ্ধান্তে দেশের সার্বিক অর্থনৈতিক স্বার্থকে অগ্রাধিকারে রাখার পরামর্শ অর্থনীতিবিদদের। একটা কিছু পরিবর্তন হলে কোনো পক্ষের একটু লাভ হতে পারে, কোনো পক্ষের ক্ষতি হতে পারে, কিন্তু মূল বিষয়টা দাঁড়ায় যে আমাদের সার্বিকভাবে কোনটা আমাদের জন্য মঙ্গলজনক। প্রণোদনা সুবিধা পেয়ে ভারত তুলনামূলক কম দামে বাংলাদেশে সুতা রপ্তানি করে বলে অভিযোগ খাত সংশ্লিষ্টদের। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। বেনাপোল কাস্টমস হাউসে চলতি অর্থ বছরের প্রথম 6 মাসে লক্ষ্যমাত্রার বিপরীতে রাজস্ব ঘাটতি রয়েছে 1013 কোটি টাকা। বাণিজ্য নিষেধাজ্ঞা এবং মিথ্যা ঘোষণায় রাজস্ব ফাঁকি বাড়ায় এমন পরিস্থিতি বলে দাবি ব্যবসায়ীদের। তবে বছর শেষে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অর্জিত হওয়ার ব্যাপারে আশাবাদী কাস্টমস কর্তৃপক্ষ। বেনাপোল প্রতিনিধি আজিজুল হকের তথ্য ও শাওন হোসেনের ছবিতে রিপোর্ট। দেশের চলমান 14টি বন্দরের মধ্যে সবচেয়ে বেশি আমদানি রপ্তানি হয়ে থাকে বেনাপোল বন্দর দিয়ে।
চলতি অর্থবছরে বেনাপোল কাস্টমস হাউসকে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছে ৮,৩৭০ কোটি টাকা। প্রথম 6 মাসে যার পরিমাণ 4,133 কোটি টাকা। বিপরীতে আদায় হয়েছে 3,120 কোটি টাকা। প্রথম 6 মাসে দেখা গেছে লক্ষ্যমাত্রার চেয়ে ঘাটতি রয়েছে 1,013 কোটি টাকা। ইন্ডিয়া এবং বাংলাদেশ দুই সাইডে স্ক্যানিং মেশিন চালু হইলেই আমাদের আমদানি রপ্তানিতে নিরাপদভাবেই আমদানি রপ্তানি হবে। বিভিন্ন কুচক্র মহলের ষড়যন্ত্রের কারণে, অনিয়মের কারণে সেই পরিমাণ রাজস্ব আদায় হচ্ছে না এবং কাঙ্ক্ষিত রাজস্ব যেটা আসার প্রয়োজন সেটা আমরা দেখছি না। সংশ্লিষ্টরা বলছেন, শুল্ক ফাঁকি ও আমদানি বাণিজ্যে বেশ কিছু পণ্যের উপর নিষেধাজ্ঞায় রাজস্ব ঘাটতির কবলে পড়েছে কাস্টমস হাউস। তবে বছর শেষে রাজস্ব ঘাটতি পূরণ হওয়ার ব্যাপারে আশাবাদী কর্তৃপক্ষ। আমরা আশা করছি অর্থ বছর শেষে আমরা আমাদের যে জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক লক্ষ্যমাত্রা নির্ধারণ করা আছে তা অর্জন করতে সক্ষম হব। নিরাপত্তার নামে হয়রানি করার কারণেও বেনাপোল বন্দর ব্যবহার কমেছে বলে দাবি ব্যবসায়ীদের। সময় সংবাদ, বেনাপোল। নতুন সেতু নির্মাণ করা হলেও ভাঙা হয়নি পুরাতন সেতুর পিলারের পানির নিচের অংশ। এ কারণে প্রায়ই নৌ দুর্ঘটনা হচ্ছে শরীয়তপুর সদরের কীর্তিনাশা নদীর আঙ্গারিয়া সেতুর নিচে। গত 8 বছরেও পুরাতন সেতুর ভাঙা অংশ অপসারণ না করায় ক্ষুব্ধ সংশ্লিষ্টরা। তবে শিগগিরই ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা প্রশাসনের। বিএম ইসরাফিলে পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। নদীর মাঝে অর্ধনিমগ্ন পণ্যবোঝাই বাল্কহেড। সেতুর 2 পিলারের মাঝে এসে ফেটে গেছে নৌযানটির তলা। 2018 সালে শরীয়তপুর সদরের কীর্তিনাশা নদীতে উদ্বোধন করা হয় আঙ্গারিয়া সেতু। সেতুটি নির্মাণকালে পুরাতন ব্রেইলি ব্রিজের বেশিরভাগ অংশ ভেঙে ফেলা হয়, তবে রয়ে যায় পানির নিচে পিলারগুলোর অংশ। সেখানে লোহার রডও উন্মুক্ত। বর্ষা মৌসুমে নদীতে পানি বেশি থাকায় নৌযান চলাচলে কোনো সমস্যা হয় না। তবে শুষ্ক মৌসুমে পুরাতন সেতুর ভাঙা পিলারের ওপর দিয়ে চলার সময় প্রায়ই দুর্ঘটনায় পড়তে হয় নৌযানের। অনেক সময় ডুবে যায় বাহনগুলো। 8 বছরেও ভাঙা অংশ অপসারণ না হওয়ায় ক্ষুব্ধ সংশ্লিষ্টরা। নিচের ভিতর দিয়ে ঢুকে যায়, উঠে যায়, পানি কমে গেলে মাসে 4-5টা ঘটনা এরকম দুর্ঘটনা ঘটে। আর 10 বছর ধরে এরকম হইতেছে, কেউ পদক্ষেপ নেয় না। কয়েকদিন আগে 1 কোটি টাকার একটা ট্রলার এখানে অ্যাক্সিডেন্ট হয়েছে। পানি উন্নয়ন বোর্ড যেন এটার যথাযথ ব্যবস্থা গ্রহণ করে। তবে শিগগিরই ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা প্রশাসনের। রাতের অন্ধকারে অনেক সময় দেখা যায় যে ট্রলার বা নৌকা যারা যায় তারা সেটা দেখতে পারে না, বা দিনের বেলাও অনেক সময় দেখা যায় যে দুর্ঘটনাটা ঘটে থাকে। পানি উন্নয়ন বোর্ডের তাদেরকে আমরা জানাবো যেন খুব দ্রুত এটা অপসারণ করে দেন। স্থানীয় প্রশাসন ও এলাকাবাসীর তথ্য মতে গত 8 বছরে আঙ্গারিয়া সেতুর নিচে শতাধিক নৌযান দুর্ঘটনার শিকার হয়েছে। সময় সংবাদ, শরীয়তপুর। বান্দরবান সদরের নোয়াপতন খালে নির্মাণ করা হয়েছে নতুন সেতু। এতে উপজেলা সদরের সঙ্গে সরাসরি সড়ক যোগাযোগ স্থাপন হয়েছে দুর্গম 12টি গ্রামের। এর ফলে অন্তত 10,000 মানুষের ভাগ্য পাল্টে যাবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বলছে, নতুন সেতুর জন্য নোয়াপতন ইউনিয়নের শিক্ষা, চিকিৎসা সহ কৃষি খাতে ব্যাপক পরিবর্তন ঘটবে। সোহেল কান্তিনাথের ছবিতে এনে জাকিরের রিপোর্ট। 2022-23 অর্থ বছরে শুরু হয় বান্দরবান সদর উপজেলার নোয়াপতং ইউনিয়নের নোয়াপতং খালে 80 মিটার দীর্ঘ সেতুর কাজ। চলতি মাসে এর কাজ শেষ হওয়ার পর যাতায়াতের জন্য উন্মুক্ত করা হয়। এরপর থেকে খালের দুপাশের বাসিন্দাদের জীবনে বড় প্রভাব পড়তে শুরু করেছে। স্থানীয়রা বলছেন, সেতু নির্মাণের আগে খালে পানি স্রোতের কারণে অনেক দুর্ঘটনা ঘটত। যাতায়াতে চরম ভোগান্তি পোহাতেন এলাকাবাসী। নতুন সেতুর জন্য সদরের সঙ্গে সরাসরি সড়ক যোগাযোগ স্থাপন হয়েছে দুর্গম 12টি গ্রামের। এর ফলে অন্তত 10,000 মানুষের ভাগ্য পাল্টে যাবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। যখন ব্রিজ ছিল না তখন এপার ওপার যাত্রা করতে করতে 3 জন লোক মারা গেছে। তো এখন আশা করি ব্রিজ যখন হয়েছে আমাদের জন্য উপকার হয়েছে। এখন তো মোটামুটি ভালো হয়েছে, ভালো আগে চেয়ে অনেক ভালো হয়েছে। 12টা ব্রিজ হয়ে গেছে, আমাদের খুব ভালো হয়েছে। কারণ আর বর্ষাকালে নৌকার প্রয়োজন থাকবে না। পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বলছে, নতুন সেতুর জন্য নোয়াপতং ইউনিয়নের শিক্ষা, চিকিৎসা সহ কৃষি খাতে ব্যাপক পরিবর্তন ঘটবে। ব্রিজটি নির্মাণের ফলে 4টি পাড়ার প্রায় 1200 মানুষের যাতায়াতের
সুগম হয়েছে। নির্মাণের পরবর্তীতে তাদের উৎপাদিত কৃষিজ পণ্য বাজারজাতকরণের সুবিধা হবে, শিক্ষার প্রসার ঘটবে এবং চিকিৎসার ক্ষেত্রে দ্রুততার সহিত তারা উপজেলা সদরে এসে চিকিৎসা নিতে পারবে। পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের তথ্য মতে নোয়াপতন খালের সেতু নির্মাণে ব্যয় হয় 3.5 কোটি টাকা। এন.এ. জাকির, সময় সংবাদ, বান্দরবান। খাগড়াছড়ির দীঘিনালায় বিষমুক্ত সবজি উৎপাদন করছেন চাষিরা। ব্যবহার করছেন ভার্মি কম্পোস্ট ও প্রাকৃতিক বালাইনাশক। অতিরিক্ত কীটনাশক ও সার ব্যবহারের প্রভাব থেকে পরিবেশ ও ফসল রক্ষায় এমন উদ্যোগ বলছে কৃষি বিভাগ। জিতেন বড়ুয়া পাঠানো তথ্য ছবি নিয়ে রিপোর্ট। মাচায় ঝুলছে লাউ, পাশের ক্ষেতেই চাষ হচ্ছে অন্য আরেকটি সবজি, তবে আবাদ হচ্ছে একটু ভিন্ন আঙ্গিকে। খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার মাইনি ভ্যালিতে বিষমুক্ত পদ্ধতিতে চাষাবাদ হচ্ছে বিভিন্ন জাতের সবজি ও ফসল। নতুন প্রযুক্তি হিসেবে ব্যবহার হচ্ছে ভার্মি ওয়াশ। এছাড়া ফসলের পোকা দমনের জন্য নিমপাতার রস ব্যবহার হয়। এ পদ্ধতিতে ফলনও ভালো হচ্ছে বলে জানালেন চাষিরা। জৈব সার, তারপরে কেঁচো সার, ভার্মি ওয়াশ, ভার্মি কম্পোস্ট দিয়ে আমি এই জমিটা চাষ করেছি। সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে রাসায়নিক মুক্ত এবং কীটনাশক মুক্ত ভাবে চাষ করতেছি। কীটনাশক আর যে সার, এই রাসায়নিক সার আমি ব্যবহার করি না। অতিরিক্ত কীটনাশক ও সার ব্যবহারের প্রভাব থেকে পরিবেশ এবং ফসল রক্ষায় এমন উদ্যোগ বলছে কৃষি বিভাগ। এটা ছড়িয়ে দেওয়ার জন্য আমরা বিভিন্ন কার্যক্রম গ্রহণ করেছি। বিশেষ করে আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তারা তাদের যে কৃষক গ্রুপগুলো আছে সেগুলোতে তারা এই বিষয়টা অবহিত করবেন। সবচেয়ে বড় কথা হলো সবার দরকার হলো নিরাপদ ফসল। আমরা যে ফসল খাচ্ছি এটা খেয়ে যেন আমরা কেউ অসুস্থ হয়ে না পড়ি। কৃষি বিভাগের তথ্য মতে পরিবেশ বান্ধব এই সবজি চাষ পদ্ধতিতে প্রাথমিকভাবে কাজ করছেন উপজেলার 40 কৃষক। সময় সংবাদ, খাগড়াছড়ি। ভোরের সময় এই ছিল আমার কাছে। পরবর্তী সংবাদগুলো জানাতে যুক্ত হবেন মালিহা সোহরাওয়ার্দী। ধন্যবাদ আলিফ। পরবর্তী সংবাদগুলো জানাবো আমি মালিহা সোহরাওয়ার্দী। দেখছেন ভোরের সময়, সঙ্গেই থাকুন। রোহিঙ্গা গণহত্যা নিয়ে আন্তর্জাতিক বিচার আদালতে গাম্বিয়ার করা মামলায় মিয়ানমারের সাম্প্রতিক বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ। রোহিঙ্গাদের বাঙালি উল্লেখ করে অবৈধ অভিবাসী প্রমাণের চেষ্টা বিভ্রান্তিকর ও ইতিহাস বিরোধী বলে জানিয়েছে ঢাকা। শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে কথা জানানো হয়। বাংলাদেশ বলছে তাদের বাঙালি আখ্যা দিয়ে সন্ত্রাস বিরোধী অভিযানের নামে 2016-17 সালের সহিংসতা ও গণহত্যার বৈধতা প্রমাণের চেষ্টা করছে মিয়ানমার। বিবৃতিতে বলা হয়, রোহিঙ্গারা বহু শতাব্দী ধরে মিয়ানমারের আরাকান অঞ্চলে বসবাসকারী একটি আলাদা জাতিগোষ্ঠী। একই সঙ্গে 8 বছরের বেশি সময় ধরে প্রত্যাবাসনে গড়িমসি করে মিয়ানমার দ্বিপক্ষীয় চুক্তি ও আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে বলে দাবি করেছে বাংলাদেশ। এ ধরনের বিভ্রান্তিকর বক্তব্য ন্যায় বিচার ও স্থায়ী সমাধানের পথে বড় বাধা বলে বিবৃতিতে জানানো হয়। নারায়ণগঞ্জে 20 কোটি টাকা মূল্যের অবৈধ ভারতীয় শাড়িসহ এক পাচারকারীকে আটক করেছে কোস্টগার্ড। শুক্রবার ভোরে ফতুল্লার শিবু মার্কেট এলাকায় কাভার্ড ভ্যানে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ শাড়ি জব্দ করা হয়, যার মূল্য 20,67,50,000 টাকা। আটক করা হয় এক পাচারকারীকে। পরে জব্দকৃত মালামাল ও কাভার্ড ভ্যান সহ আটক ব্যক্তিকে থানায় হস্তান্তর করা হয়। ময়মনসিংহে অসহায় মানুষের মাঝে বিনামূল্যে চোখের চিকিৎসা সেবা দেওয়ার পাশাপাশি শীতবস্ত্র বিতরণ করেছে সেনাবাহিনী। সকালে মুক্তাগাছা পৌর এলাকার হাজী কাশেম আলী মহিলা ডিগ্রি কলেজ মাঠে এ কর্মসূচি পালন করা হয়। এ সময় 250 জন দরিদ্র মানুষকে বিনামূল্যে সেবা দেওয়ার পাশাপাশি চশমা ও ওষুধ বিতরণ করা হয়। পরে উপজেলা সরকারি শারীরিক শিক্ষক কলেজ মাঠে 500 দুস্থ ও অসহায় পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। সেনাবাহিনীর 19 পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং ও ঘাটাইল এরিয়া কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ হোসেন আল মুর্শেদ উপস্থিত হয়ে কার্যক্রম পরিদর্শন করেন। বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে হাল্ট প্রাইজ 2025-26 ক্যাম্পাস প্রোগ্রামের ফাইনাল পর্ব। বুধবার সকাল 9টায় ব্যবসা প্রশাসন অনুষদ অডিটোরিয়ামে এই পর্ব অনুষ্ঠিত হয়। এতে 6টি দল অংশ নেয়। এসডিসি 12, 13 ও 15 ভিত্তিক প্রকল্প উপস্থাপন করে টিম চতুষ্কোণ চ্যাম্পিয়ন হয়। এদিকে এসডিজি 9, 12 ও 13 ভিত্তিক প্রকল্প নিয়ে টিম দ্য অপটিমিস্টিক প্রথম রানার আপ হয় এবং এসডিজি 12, 13 ও 14 ভিত্তিক প্রকল্পের টিম মৌমাছি দ্বিতীয় রানার আপ হয়। দেখছেন ভোরের সময়। মনের মতো ডিজাইন আর স্টাইলিশ কালেকশন, রিকেল ফার্নিচার, ফার্নিশ ইওর ড্রিম। অভিবাসন বিরোধী অভিযানের প্রতিবাদে ধর্মঘট পালন করেছেন যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের মানুষ।
নো ওয়ার্ক নো স্কুল নো শপিং কর্মসূচিতে অচল হয়ে পড়ে অঙ্গরাজ্যের মিনিয়াপোলিস শহর। ফেডারেল অভিবাসন কর্মসূচিকে জাতিগত বৈষম্য ও রাজনৈতিক প্রতিশোধ বলে মন্তব্য করেছেন শহরটির মেয়র। তীব্র সমালোচনার মাঝে অভিযান অব্যাহত রেখেছে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টম এনফোর্সমেন্ট ICE। যুক্তরাষ্ট্রকে মানবাধিকার ও আন্তর্জাতিক আইনের প্রতি সম্মান বজায় রাখার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান ভলকার তুর্ক। অভিবাসন বিরোধী অভিযানে উত্তাল যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপলিস শহর। তীব্র সমালোচনার মাঝেও আটক অভিযান চালিয়ে যাচ্ছে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট ICE। নতুন করে একটি গাড়ি আটকানোর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা যাচ্ছে চালককে গাড়ি থেকে জোর করে নামিয়ে মাটিতে ফেলে দেন ICE কর্মকর্তারা। এ সময় তাকে হাতকড়া পরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা আটকে দেন পথচারীরা। প্রতিবাদের মুখে পরে ওই চালককে ছেড়ে দিতে বাধ্য হয় ICEর ধরপাকড়ের প্রতিবাদে স্থানীয় সময় শুক্রবার মিনিয়াপলিসে অর্থনৈতিক ধর্মঘটের ডাক দেন কমিউনিটি, ধর্মীয় ও শ্রমিক ইউনিয়নের নেতারা। তাদের ডাকে শুরু হয় ডে অব ট্রুথ অ্যান্ড ফ্রিডম কর্মসূচি। ICEকে মিনেসোটা ছেড়ে যাওয়ার দাবি তুলেন বিক্ষোভকারীরা। পাশাপাশি অভিযানে গুলিতে নিহত রেনি গোল্ডের হত্যাকারীদের আইনের আওতায় আনার দাবি তুলেন তারা। এছাড়া ICEর জন্য অতিরিক্ত ফেডারেল অর্থায়ন বন্ধ করার পাশাপাশি মানবাধিকার ও সাংবিধানিক লঙ্ঘনের অভিযোগে সংস্থাটির বিরুদ্ধে তদন্তের দাবি জানান আন্দোলনকারীরা। এদিন প্রতিবাদে সংহতি জানিয়ে বন্ধ থাকে কয়েকশো ব্যবসা প্রতিষ্ঠান। কর্মবিরতি পালন করেন হাজারো মানুষ। এমনকি নিত্যদিনের কেনাকাটা বন্ধ রাখেন বাসিন্দারা। ধর্মঘটের পক্ষে সমর্থন জানিয়েছে সিটি কাউন্সিলও। চলমান ফেডারেল অভিযান বর্ণভিত্তিক বৈষম্য করছে মন্তব্য করে মিনিয়াপলিসের মেয়র জ্যাকব ফ্রে বলেন, এটি সাধারণ মানুষকে নিরাপত্তা দেওয়ার বদলে ভীত সন্ত্রস্ত ও অসহায় করে তুলছে। শহর থেকে ICEকে সরিয়ে নেওয়ার আহ্বান জানান তিনি। যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতিকে মানবাধিকার ও আন্তর্জাতিক আইনের প্রতি সম্মান বজায় রাখার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক। অভিবাসন নীতি ও আইন প্রয়োগের সময় ব্যক্তিগত অধিকার ও ন্যায্য প্রক্রিয়া অনুসরণ করা উচিত বলে মন্তব্য করেন তিনি। বলেন, অবৈধ অভিবাসী সন্দেহে গ্রেফতার উদ্বেগজনক। বরকতুল্লাহ, সময় সংবাদ। ইউক্রেন যুদ্ধ বন্ধে প্রথমবার ত্রিপক্ষীয় বৈঠক করেছে মস্কো, কিয়েভ ও ওয়াশিংটন। তবে আলোচনার বিষয়ে আনুষ্ঠানিকভাবে এখনও জানানো হয়নি। শনিবারও বৈঠকে বসার কথা রয়েছে তিন দেশের প্রতিনিধিদের। আলোচনার মধ্যেও রাশিয়া ও ইউক্রেনের পাল্টাপাল্টি হামলা অব্যাহত রয়েছে। ইউক্রেনের বিদ্যুৎ ব্যবস্থা ভেঙে পড়ায় তীব্র ঠান্ডা ও অন্ধকারে হাজার হাজার পরিবার। এই অবস্থায় জরুরি জেনারেটর সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে EU। ইউক্রেন রাশিয়া যুদ্ধ বন্ধে প্রথমবার ত্রিপাক্ষিক বৈঠক করেছে মস্কো, কিয়েভ ও ওয়াশিংটন। স্থানীয় সময় শুক্রবার সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে রুদ্ধদ্বার এ বৈঠক অনুষ্ঠিত হয়। তবে আলোচনার বিষয় আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। বৈঠক চলাকালে সাংবাদিকদের কাছে পাঠানো বার্তায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, বৈঠকে যোগ দেয়া ইউক্রেনের প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ রয়েছে তার। এর আগে এই বৈঠককে যুদ্ধ বন্ধের পদক্ষেপ বলে আশাবাদ তুলে ধরেন জেলেনস্কি। বৈঠক চলাকালে ইউক্রেনের ঝাপরিঝিয়া অঞ্চলে রাশিয়ার হামলায় বেশ কয়েকজন হতাহত হয়েছেন। অন্যদিকে রাশিয়ার পেনজা অঞ্চলে একটি তেল ডিপোতে হামলার দাবি করেছে ইউক্রেনীয় সেনারা। রাশিয়ার বিমান হামলায় ইউক্রেনের বিদ্যুৎ ব্যবস্থা ভেঙে পড়েছে। কিয়েভে তীব্র ঠান্ডা ও অন্ধকারে হাজার হাজার পরিবার। এ অবস্থায় কিয়েভকে জরুরি জেনারেটর সহায়তার ঘোষণা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। অন্যদিকে ফ্রান্স একটি আন্তর্জাতিক বৈঠক আয়োজনের প্রস্তুতি নিচ্ছে, যেখানে শীতের তীব্রতা থেকে ইউক্রেনীয়দের রক্ষায় বিশ্ব সম্প্রদায়কে সহায়তার আহ্বান জানানো হবে। বরকতুল্লাহ, সময় সংবাদ। গ্রিনল্যান্ডবাসী বিপজ্জনক পরিস্থিতিতে আছেন জানিয়ে সতর্কবার্তা দিয়েছেন ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডরিকসন। স্থানীয় সময় শুক্রবার গ্রিনল্যান্ডের রাজধানী নিউকে পরিদর্শনে গিয়ে এই সতর্কবার্তা দেন তিনি। আর ড্যানিশ পররাষ্ট্রমন্ত্রী জানান, গ্রিনল্যান্ড নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে ভবিষ্যতের আলোচনায় শান্তিপূর্ণ প্রক্রিয়া প্রয়োজন। এরই মধ্যে বৈঠক করে ভবিষ্যতের কৌশলের পরিকল্পনা তৈরি করছেন দুই দেশের কূটনীতিকরা। স্থানীয় সময় শুক্রবার ব্রাসেলস থেকে সরাসরি গ্রিনল্যান্ডের রাজধানী নুকে যান ডেনমার্কের প্রধানমন্ত্রী ম্যাটে ফ্রেডরিকসন। এ সময় তিনি বলেন, বিপজ্জনক পরিস্থিতিতে আছেন গ্রিনল্যান্ডবাসী।
একই দিনে গ্রিনল্যান্ড ইস্যুতে নাটকীয়তা কমানো উচিত জানিয়ে ড্যানিশ পররাষ্ট্রমন্ত্রী লার্স লোকে রাসমুসেন বলেন, গ্রিনল্যান্ড নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে ভবিষ্যতের আলোচনায় শান্তিপূর্ণ প্রক্রিয়া প্রয়োজন। জানান, স্থানীয় সময় বৃহস্পতিবার ড্যানিশ ও মার্কিন কূটনীতিকরা ওয়াশিংটনে বৈঠক করেছেন এবং ভবিষ্যতের কৌশলের একটি পরিকল্পনাও করেছেন। স্থানীয় সময় শুক্রবার রোমে জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক মের্জের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে চায় ইতালি। গ্রিনল্যান্ড ও ন্যাটোর কৌশল নিয়ে ট্রাম্পের সঙ্গে সমন্বয় করতেও আশাবাদ জানান মেলোনি। এদিকে চীনের বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, গ্রিনল্যান্ড অধিগ্রহণে মার্কিন আগ্রাসী পদক্ষেপ ইউরোপ যুক্তরাষ্ট্রের সম্পর্ককে ঝুঁকিতে ফেলেছে এবং ন্যাটোকে দুর্বল করতে পারে। ইউরোপ চাইলে ন্যাটোর বাইরে নিজস্ব প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলতে পারে বলেও জানান তারা। শিউলি রোসা, সময় সংবাদ। আফগান যুদ্ধে ন্যাটো সেনারা সম্মুখ যুদ্ধ এড়িয়ে নিরাপদ দূরত্ব ছিলেন বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার এই মন্তব্যকে মর্যাদাহানিকর ও অযাচিত বলে নিন্দা জানিয়েছেন যুক্তরাজ্যের রাজনীতিবিদ ও যুদ্ধফেরত সেনারা। প্রতিক্রিয়ায় ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেন, 9/11 হামলার পর আফগানিস্তানে ব্রিটিশ ও ন্যাটো সেনাদের ভূমিকাকে খাটো করা মার্কিন প্রেসিডেন্টের বড় ভুলের একটি। 2001 সালের 11 সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের টুইন টাওয়ার হামলার পর আফগানিস্তানে 20 বছর লড়েছে ন্যাটো বাহিনী। মোতায়েন ছিল 1,30,000-এর বেশি সেনা। এর মধ্যে যুক্তরাষ্ট্রের সেনাই ছিল সবচেয়ে বেশি। জীবনের ঝুঁকি নিয়ে লড়েছেন যুক্তরাজ্য ও অন্যান্য মিত্র দেশের সেনারাও। বৃহস্পতিবার ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে আফগান যুদ্ধে ন্যাটো সেনাদের ভূমিকা নিয়ে বিরূপ মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলেন, আফগানিস্তানে সম্মুখ যুদ্ধ এড়িয়ে নিরাপদ দূরত্বে ছিলেন ন্যাটো সেনারা। আমাদের কখনো ন্যাটোর প্রয়োজন হয়নি। আফগানিস্তানে কিছু সেনা পাঠিয়েছিল, কিন্তু তারা সামনের সারি থেকে একটু দূরে ছিল। তবে আমরা ইউরোপ এবং অন্য দেশের প্রতি খুব ভালো আচরণ করেছি। মার্কিন প্রেসিডেন্টের এমন মন্তব্যের পরপরই যুক্তরাজ্যের রাজনীতিবিদ ও যুদ্ধ ফেরত সেনাদের মধ্যে দেখা দিয়েছে তীব্র প্রতিক্রিয়া। ট্রাম্পের মন্তব্যকে মর্যাদাহানিকর আখ্যা দেন কনজারভেটিভ নেতা কেমি বাদেনোজ। বলেন, এ ধরনের অযাচিত মন্তব্যে মিত্রদের মধ্যে শক্তিশালী সম্পর্কের বাঁধ আলগা করে দেয়। আর লিবারেল ডেমোক্রেট নেতা এড ডেভি বলেন, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের উচিত ট্রাম্পের কাছে ক্ষমা দাবি করা। স্থানীয় সময় শুক্রবার ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যকে অপমানজনক ও নিন্দনীয় মন্তব্য করেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। বলেন, ট্রাম্পের এমন মন্তব্যে যুদ্ধে যারা নিহত বা আহত হয়েছেন তাদের স্বজনদের কষ্ট পাওয়া অস্বাভাবিক নয়। আমরা আফগানিস্তানে আমেরিকানদের পাশে দাঁড়িয়ে আমাদের মূল্যবোধের জন্য লড়েছি। সেই লড়াইয়ে অনেকে প্রাণ হারিয়েছেন বা ভয়াবহভাবে আহত হয়েছেন। ব্রিটিশ ও ন্যাটো সেনাদের ভূমিকাকে খাটো করা মার্কিন প্রেসিডেন্টের জন্য বড় ভুলের একটি। ইউরোপের বিভিন্ন দেশের সাবেক সেনারাও ট্রাম্পের বক্তব্যের কড়া প্রতিবাদ জানিয়েছেন। তাদের দাবি, আফগানিস্তানে মার্কিন বাহিনীর পাশে লড়াই করতে গিয়ে শত শত সহযোদ্ধা প্রাণ হারিয়েছেন। মার্কিন প্রতিরক্ষা দফতরের তথ্য অনুযায়ী আফগানিস্তানে 2,460 জন মার্কিন সেনা, 457 জন ব্রিটিশ সেনা, 150 জন কানাডীয় সেনা ও 90 ফরাসি সেনা নিহত হন। শিউলি রোসা, সময় সংবাদ। তীব্র খাদ্য সংকটে ধুঁকছে গাজা উপত্যকা। অবরোধ আর নিষেধাজ্ঞায় প্রবেশ করতে পারছে না প্রয়োজনীয় মানবিক সহায়তা। তীব্র শীতে ত্রাণ ও চিকিৎসা সহায়তার আশায় রয়েছেন হাজারো মানুষ। জাতিসংঘ বলছে, গাজা পুনর্গঠন পরিকল্পনার আগে উপত্যকায় জরুরি সহায়তা নিশ্চিত করা সবচেয়ে বড় চ্যালেঞ্জ। যুদ্ধবিধ্বস্ত উপত্যকায় খাবারের সংগ্রাম চালিয়ে যাচ্ছেন গাজাবাসী। স্থানীয় সময় শুক্রবার উপত্যকার খান ইউনিসের পশ্চিমে আলমাওয়াসি এলাকায় খাবার নিতে ভিড় করেন বাসিন্দারা। এক মুঠো ভাত আর এক টুকরো মাংসের আশায় লাইনে দাঁড়িয়েছিলেন কয়েকশো মানুষ। সকাল থেকে কয়েক কিলোমিটার পায়ে হেঁটে খাবারের সন্ধানে আসেন অনেকে। গাজায় যুদ্ধবিরতি কার্যকর থাকলেও বদলায়নি পরিস্থিতি। উপত্যকায় প্রবেশ করতে পারছে না প্রয়োজনীয় ত্রাণ সহায়তা। গাজায় মানবিক সহায়তা বাড়ানোর কথা থাকলেও বাস্তবে কমেনি মানুষের কষ্ট। সীমান্ত খোলা থাকার কথা শোনা গেলেও মাঠের চিত্র একেবারেই বিপরীত। এ পরিস্থিতিতে চরম খাদ্য সংকটে গাজার বাসিন্দারা। জাতিসংঘ প্রতিনিধি বলছেন, গাজার জন্য সবচেয়ে জরুরি কাজ জটিলতা কমিয়ে উপত্যকায় ত্রাণ প্রবেশের পথ খুলে দেয়া। মানবিক সহায়তা কার্যক্রম ও পুনর্গঠন একসঙ্গে চালাতে হবে।
পশ্চিম তীরের অবস্থাও গুরুতর। গেল 1 বছরে 3টি শরণার্থী শিবির ধ্বংস করেছে ইসরায়েল। অভিযানের নামে দমনপীড়ন, হত্যার ঘটনা চলছেই। জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক ত্রাণ সংস্থা বলছে, তীব্র অভাব ও গৃহহীন হয়ে পড়েছে মানুষ। বরকতুল্লাহ, সময় সংবাদ।